বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে কোনো রোগী হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে মারা গেলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে রুল জারি করেছে হাইকোর্ট। কোন সরকারি ও বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ কোন রোগীকে চিকিৎসা সেবা প্রদানে অনীহা দেখালে এবং এতে করে ওই রোগীর মৃত্যু ঘটলে তা অবহেলা জনিত মৃত্যু হিসেবে বিবেচিত হবে এবং ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। বাংলাদেশের সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অদক্ষতার কারণে করোনা ভাইরাস সংকট প্রকট হচ্ছে বলে দাবি করেছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। আর বাংলাদেশের ব্যাংক মালিকরা অর্থনৈতিক মন্দার আশঙ্কায় ব্যাংক কর্মীদের বেতন কমানোর প্রস্তাব দিয়েছেন। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com। শুরুতে আজকের প্রধান খবর। বাংলাদেশে কোনো রোগী যদি হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে মারা যান তাহলে সেটি অবহেলাজনিত মৃত্যু হিসেবে গণ্য হবে এবং ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের হাইকোর্ট আজ এই মর্মে এক গুরুত্বপূর্ণ রুল জারি করেছে। এরকম অবহেলাজনিত মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী শুরু হবার পর হাসপাতালে রোগী ভর্তি এবং সেবা না পাওয়া সংক্রান্ত বহু অনিয়মের অভিযোগ ওঠে। সেই পরিপ্রেক্ষিতে দায়ের করা এক রিটের প্রেক্ষাপটে আদালত আজকে এই রুল জারি করল। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন বিবিসির সায়েদা আক্তার। বাংলাদেশে মার্চের 8 তারিখে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করে। এর মধ্যে কোভিড-19 আক্রান্ত রোগীর চিকিৎসা কোন হাসপাতালে হবে কিংবা করোনা ভাইরাস আক্রান্ত হবার আশঙ্কায় অন্য শারীরিক জটিলতায় ভোগা রোগীদের সরকারি বেসরকারি কোনো হাসপাতালেই ভর্তি বন্ধ রাখা, এমনতর নানা অভিযোগের প্রেক্ষাপটে মে মাসে সরকার একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয় 50 শয্যার উপরে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোভিড-19 ও নন কোভিড রোগীদের চিকিৎসা দিতে হবে এবং তাদের জন্য পৃথক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া জরুরি চিকিৎসায় আসা কোনো রোগীকে ফেরত পাঠানো যাবে না। কিন্তু সরকারি এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না উল্লেখ করে দায়ের করার এক রিটের শুনানি শেষে আজ আদালত কিছু নির্দেশনা দিয়েছে, যেখানে বলা হয়েছে কোনো রোগী যদি হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে মারা যান তাহলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে, বলছিলেন রিটের পক্ষের একজন আইনজীবী AKM এহসানুর রহমান। কোন সরকারি ও বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ কোন রোগীকে চিকিৎসা সেবা প্রদানে অনীহা দেখালে এবং এতে করে ওই রোগীর মৃত্যু ঘটলে তা অবহেলা জনিত মৃত্যু হিসেবে বিবেচিত হবে এবং ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া যাচ্ছে এবং সে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহের, বিশেষত ঢাকা মহানগর, জেলা, চট্টগ্রাম মহানগর ও জেলা সহ বিভাগীয় শহরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সমূহে যাতে কোভিড ও নন কোভিড সকল রোগীকে পরিপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করেন সে বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং এর জন্য একটি মনিটরিং সেল গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে দণ্ডবিধি অনুযায়ী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা প্রতিষ্ঠানের অবহেলায় যদি কারো মৃত্যু ঘটে তাহলে সেটি অবহেলাজনিত মৃত্যু হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 5 বছরের সশ্রম কারাদণ্ড দেবার বিধান রয়েছে। মহামারী শুরু হবার পর প্রথম দিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর যোগান না থাকায় এবং রোগীরাও হাসপাতালে এসে নিজেদের উপসর্গ গোপন করায় অনেক হাসপাতালই কোভিড-19 আক্রান্ত রোগী ভর্তি করানোর ব্যাপারে দ্বিধান্বিত ছিল। এরপর ক্রমে যখন কোভিড-19 রোগীর সংখ্যা বাড়তে থাকে তখনও হাসপাতালে রোগী ভর্তি না করা এবং রোগী ভর্তির জন্য করোনা ভাইরাস আক্রান্ত নন এমন সার্টিফিকেট চাওয়া, এমন সব অভিযোগ উঠতে থাকে। হাসপাতালে ঘুরে ভর্তি হতে না পেরে রোগী মৃত্যুর পরপর কয়েকটি অভিযোগ উঠেছে সম্প্রতি।
কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর সাধারণ সম্পাদক ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী মনে করেন, হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে রোগী মারা যাওয়ার জন্য কেবলমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী একা দায়ী থাকেন না। এটা তো ব্যবস্থাপনার দায়িত্ব, এটা তো চিকিৎসকের কোনো এককভাবে চিকিৎসকের কোনো দায়িত্ব নেই, এটা তো ব্যবস্থাপক। প্রত্যেকটা হাসপাতালে একটা ব্যবস্থাপনা পরিষদ থাকে, সেই হাসপাতালের উপরেও তার একটা ব্যবস্থাপক থাকেন। সেই ব্যবস্থাপনার দায়িত্ব এটা হাইকোর্ট বিচার করবে। কেউ যদি কমপ্লেইন করে হাইকোর্ট দেখবে এখানে ব্যবস্থাপনার দায়িত্বে যিনি ছিলেন তিনি কি ভুলটি করেছেন নাকি কর্মরত চিকিৎসক ভুল করেছেন। সব হাসপাতালের সব ব্যবস্থাপনার দায়িত্ব কিন্তু চিকিৎসকের উপর বর্তায় না। হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্ব ব্যবস্থাপকের, হাসপাতাল কর্তৃপক্ষের, এটা প্রাইভেট লেভেলে হোক গভর্নমেন্ট লেভেলে হোক। এদিকে আদালতের অন্যান্য নির্দেশনার মধ্যে আইসিইউ বেড ব্যবস্থাপনা এবং অক্সিজেন ব্যবস্থাপনার তথ্য সাধারণ মানুষকে প্রতিদিন জানিয়ে দিতে বলা হয়েছে। এছাড়া আইসিইউর জন্য অতিরিক্ত চার্জ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা থেকে সাইয়েদ আক্তার। করোনা ভাইরাস মহামারীর ফলে যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ব্যাংক মালিকদের সংগঠন ব্যাংকগুলোতে ব্যাপক হারে খরচ কমানো এবং কর্মীদের বেতন কমানোর প্রস্তাব দিয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংক বলছে, ব্যবসা বাণিজ্য মন্দার কারণে ব্যাংকগুলোর সামনে এখন অনেক চ্যালেঞ্জ, সেই পরিপ্রেক্ষিতে তারা এই প্রস্তাব দিচ্ছে। এ নিয়ে বিস্তারিত শুনবেন একটু পরে। এদিকে বাংলাদেশে সরকারের কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি এবং অযোগ্যতার কারণে করোনা ভাইরাস সংকট প্রকট হচ্ছে বলে দাবি করেছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। আজ প্রকাশ করা এক গবেষণা রিপোর্টে সংস্থাটি আরও বলেছে, পরিস্থিতির শুরু থেকে লকডাউন জারি করা সহ সকল পদক্ষেপের ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করেছে সরকার, আর সিদ্ধান্ত গ্রহণে আমলাদের উপর নির্ভরতার কারণে অব্যবস্থাপনা বেড়েই চলেছে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর গত 100 দিনে এর ব্যবস্থাপনায় কি কি অনিয়ম, অব্যবস্থাপনা এবং সুশাসনের ঘাটতি দেখা গেছে তার বিস্তারিত তুলে ধরা হয় এই রিপোর্টে। বিস্তারিত শুনুন ঢাকা থেকে কাদির কল্লোলের রিপোর্টে। দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে 100 দিনে সরকারের ব্যবস্থাপনা এবং সুশাসনের চ্যালেঞ্জের প্রশ্নে টিআইবি যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির নেতিবাচক প্রভাবের বিষয়কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাপনা এবং চিকিৎসা থেকে শুরু করে অসহায় বা দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির প্রভাব পড়ছে। টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সুশাসনের ঘাটতি এবং সিদ্ধান্ত গ্রহণে আমলা নির্ভরতার কারণে পরিস্থিতি আরও সংকটের দিকেই এগুচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি ছিল সুশাসনের। আমলাতান্ত্রিক সিদ্ধান্ত, সেটার উপর নির্ভরশীলতা অত্যন্ত বেশি পরিষ্কার ছিল। দক্ষিণ এশিয়ায় এখনো আমরা দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে পরীক্ষার মাপকাঠিতে। স্বাস্থ্য খাত সক্ষমতাগত বিবেচনায় কতখানি দুর্বল অবস্থানে ছিল সেটা কিন্তু এই সংকট আমাদের কাছে এক্সপোজ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, এই দুর্বল অবস্থার মধ্যে অব্যবস্থাপনা এবং সমন্বয়ের ঘাটতি, দুর্নীতি অব্যাহত থাকার কারণে করোনার বাইরেও সাধারণ রোগীরা এখন স্বাস্থ্য সেবার প্রাপ্তি থেকে প্রায় বঞ্চিত হওয়ার মতো একটা অবস্থায় আছে, যার কারণে অনেকেরই মৃত্যু ঘটছে বলে ধারণা করা হয়, বিশেষজ্ঞরা সেটা বলছেন। টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একদিকে অনিয়ম দুর্নীতির অভিযোগ যেমন রয়েছে, একই সাথে অযোগ্যতা এবং অসক্ষমতার চিত্র তারা পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির কারণে এই দুর্যোগকালীন পরিস্থিতিতে 5 থেকে 10 গুণ বাড়তি দামে মানহীন মাস্ক, পিপিই সহ সুরক্ষা সামগ্রী সরকারিভাবে সরবরাহ করা হচ্ছে। সেজন্য এসব কেনাকাটার নিয়ন্ত্রণ একটি সিন্ডিকেটের হাতে থাকার অভিযোগ আনা হয়েছে এই প্রতিবেদনে। সংবাদ মাধ্যমের সূত্র ধরে এবং নিজেদের পর্যবেক্ষণের ভিত্তিতে টিআইবি এই প্রতিবেদন তৈরি করার কথা জানিয়েছে। সংস্থাটির এই গবেষক দলের একজন সদস্য মঞ্জুরি খোদা চিকিৎসা সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। একটি সিন্ডিকেট কর্তৃক বিভিন্ন ফার্মের নামে সব ধরনের ক্রয়ের নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাংশের অভিযোগ জড়িত থাকার অভিযোগ রয়েছে। লিখিতভাবে যে সকল কার্যাদেশ দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রেও মূল্য নির্ধারণ করে দেওয়া হয়নি। দুর্যোগকালীন পরিস্থিতিতে 5 থেকে 10 গুণ বাড়তি মূল্যে মানহীন সুরক্ষা সামগ্রী সরবরাহের অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতির জন্য টিআইবি সরকারের আমলা নির্ভরতা ও সুশাসনের ঘাটতির বিষয়কে বড় কারণ হিসেবে দেখছে। রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা মনে করেন, সরকার তাদের অব্যবস্থাপনা ঢাকার জন্য এই দুর্যোগের মাঝেও সমালোচকদের উপর চড়াও হয়েছে। একদম শুরুতে যেটা দেখেছি
দেখেছি যে আমাদের প্রস্তুতি ছিল না, সেটা নাই থাকতে পারে, সারা বিশ্বে কারোই ছিল না, কিন্তু 100 দিন অনেক লম্বা সময়, এবং এই সময়ে আমরা দেখেছি এই যে কথাগুলো বলা হয়েছে যে সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা এবং আমলা নির্ভরতার কারণে প্রচুর কনফিউশন তৈরি হয়েছে জনগণের মধ্যে, এবং আমরা দেখেছি বারবার সিদ্ধান্তগুলো এমন ভাবে এসেছে যা কিন্তু কোনোভাবেই লকডাউনে বা এই পরিস্থিতির উন্নয়নে তো সাহায্য করেনি, বরং যে সমস্ত দুর্নীতি হয়েছে সেগুলোর বিরুদ্ধে লেখালেখির জন্য উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। টিআইবির প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে দেশে অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার খবর সংগ্রহ বা প্রকাশের কারণে 37 জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে অসহায় বা দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার কর্মসূচিগুলোতেও অনিয়ম, দুর্নীতির পাশাপাশি তালিকা তৈরির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এসব বক্তব্যকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, টিআইবি গতানুগতিকভাবে সরকারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করে থাকে এখনো সেভাবে অমূলক কিছু অভিযোগ তুলেছে। বাস্তবতার সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে কথা সেটি একেবারেই অপ্রাসঙ্গিক আমার কাছে মনে হয়। নতুন মহামারী মোকাবেলা করার জন্য আমরা প্রথম থেকে যে ব্যবস্থা গ্রহণ করেছি, এবং বিশেষ করে আপনি দেখেছেন যে যারা বাইরে থেকে আসলো তাদেরকে কোয়ারেন্টাইন করা, তারপরে বাজার ব্যবস্থাপনা, আর তারপরে আমরা সাধারণ ছুটি ঘোষণা করেছি, এবং সবচেয়ে বড় কথা যে আমরা ব্যাপকভাবে যে মানুষের ভিতরে এর ভিতরে যারা থাকবে, যারা দিন আনা দিন খায়, এই সমস্ত মানুষের তালিকা তৈরি করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, মন্ত্রী পরিষদের সাথে আলাপ আলোচনা করেই কিন্তু সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে। কোনো জায়গায় কোনো অস্বচ্ছতা নেই। টিআইবি সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে তাদের এসব বক্তব্য লিখিত আকারে পেশ করবে বলেও জানানো হয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। করোনা ভাইরাস মহামারীর ফলে যে অর্থনৈতিক সংকট এখন চলছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যাংক মালিকদের সংগঠন ব্যাংকগুলোতে ব্যাপক হারে খরচ কমানো এবং কর্মীদের বেতন কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংক বলছে, ব্যবসা বাণিজ্যে মন্দার কারণে ব্যাংকগুলোর সামনে অনেক চ্যালেঞ্জ, সেই পরিপ্রেক্ষিতে তারা এই প্রস্তাব দিচ্ছেন। তবে তাদের এই প্রস্তাব ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ব্যাপারে খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাকিব হাসনাত। তার কাছে আমি জানতে চেয়েছিলাম ব্যাংক মালিকদের সংগঠনের তরফ থেকে দেয়া প্রস্তাবের বিস্তারিত। তারা যেটি বলছে যে কোভিড-19 উদ্ভূত অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে কর্মী ছাঁটাই না করে ব্যাংককে সচল রাখার জন্য 1 জুলাই 2020 থেকে 31 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত সময়ের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এবং সেই পদক্ষেপের প্রথমেই তারা উল্লেখ করেছে যে সকল গ্রেডের কর্মকর্তা ও নির্বাহীদের যাদের মান্থলি গ্রোস স্যালারি 40,000 টাকার বেশি তাদের সবার বেতন 15% হ্রাস করা, একই সঙ্গে প্রমোশন, ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস বন্ধ রাখা, আর ব্যাংকের চলমান নিয়োগ সহ সকল নিয়োগ বন্ধ রাখা, নতুন শাখা, এজেন্ট ব্যাংকিং শাখা, সাব ব্রাঞ্চ ওপেন এগুলো বন্ধ রাখা, সকল প্রকার ফিক্সড অ্যাসেট ক্রয় বন্ধ করা, লোকাল ও ফরেন ট্রেনিং এ পর্যায়ে আপাতত বন্ধ রাখা, এবং সব ধরনের বিদেশ ট্যুর বন্ধ করে রাখা, এবং সকল প্রকার সিএসআর, ডোনেশন, চ্যারিটি এগুলো বন্ধ রাখা, একই সঙ্গে পত্রিকা, টেলিভিশনে যে বিজ্ঞাপন দেওয়া হয় ব্যাংকগুলো থেকে সেগুলো না দেয়া। অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, একটু আগেই তার সাথে আমার কথা হচ্ছিল, তিনি বলছেন যে তারা কোনো নির্দেশনা দিচ্ছেন না, তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, একটা খসড়া তৈরি করেছেন, কিছু প্রস্তাবনা সেখানে আছে, কোনো ব্যাংক চাইলে সেটি নিতেও পারে, নাও নিতে পারে। তবে তারা মনে করেন সামনের দিনগুলোতে তাদের ভাষায় যে ব্যাংককে সুন্দরভাবে চালাতে হলে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করলে ব্যাংকগুলো উপকৃত হবে। তো যেটা বোঝা যাচ্ছে যে ব্যাংকগুলো ব্যাপক ব্যয় সংকোচন নীতির দিকে যাচ্ছে, এর মানে কি ব্যাংকগুলো আসলে এই করোনা ভাইরাস মহামারীর কারণে খুবই বড় ধরনের সংকটে পড়েছে? প্রশ্ন হলো, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে বলা হচ্ছিল গত 1 দশক ধরে খুব ভালো অবস্থায় আছে, এবং বৈশ্বিক মন্দা যখন ছিল তখনও বাংলাদেশের ব্যাংক খাত কোনো বিপর্যয়ে পড়েনি, উল্টো বাংলাদেশ সরকারকে নানা সময়ে বিপুল পরিমাণ ঋণ সরবরাহ করেছে তারা। এখন কি পরিস্থিতিতে এটি করা হচ্ছে সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইতোমধ্যেই এই
করোনা ভাইরাস পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাকায় নামকরা দুই একটি ব্যাংক তাদের কর্মীদের বেতন কমানোর উদ্যোগ নিয়েছে। একটি সুপরিচিত ব্যাংক তাদের কর্মীদের 16% পর্যন্ত বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে, যদিও ব্যাংকের কর্মকর্তারা বলছেন যে সেটি আনুষ্ঠানিকভাবে কর্মীদেরকে এখনো জানানো হয়নি। ধরেই নেওয়া হচ্ছে যে ব্যাংকগুলো আসলে করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হোক আর না হোক, এই পরিস্থিতিকে কেন্দ্র করে তারা অনেক ব্যাংকই কর্মীদের বেতন ভাতা কমিয়ে আনার চেষ্টা করতে পারে বা করছে, এবং সেটিরই প্রতিফলন দেখা যাচ্ছে এই ব্যাংক অ্যাসোসিয়েশনের এই প্রস্তাবনায়। এবং তারা তাদের প্রস্তাবনায় যে সমস্ত কারণগুলোর কথা বলছে সেটি হলো যে ব্যাংকগুলোতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, বিনিয়োগের উপর সুদের বা মুনাফার হার কমেছে, লোন রিকভারি প্রায় শূন্য, পাশাপাশি ওভারডিউ বেড়ে চলেছে, আমদানি রপ্তানি কমেছে, ফরেন ট্রেড যেটি হচ্ছিল সেটি কমেছে, যে কারণে ইনকাম কমে গেছে, এমনকি ফরেন রেমিটেন্স যেটি বাংলাদেশে বিপুল পরিমাণ হতো তার প্রবাহ কমছে। তো এই যে আপনি বলছেন যে ব্যাংক কর্মীদের বেতন কমানোরও প্রস্তাব করা হচ্ছে, এটা নিয়ে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তাদের প্রতিক্রিয়া কি? তীব্র প্রতিক্রিয়া এসছে তাদের দিক থেকে, এবং দুজন এমডি আমার সাথে কথা হয়েছে, তাদের আরও দু একজন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তারা অবশ্য নাম প্রকাশ করতে চাননি, কিন্তু দুজন এমডি স্পষ্ট করে এটি বলেছেন যে এটি অত্যন্ত দুঃখজনক তাদের ভাষায়, এবং তারা বলছেন যে মাঠ পর্যায়ে সারা দেশে এখন এই অবস্থায় মহামারীর মধ্যেও যেভাবে ব্যাংকগুলো কাজ করছিল, মাঠ পর্যায়ে যেভাবে কর্মীরা কাজ করছে, পুরো ব্যাংকিং খাতের কর্মীদের কাছে এটি নেগেটিভ বার্তা দেবে। এবং শুধু তাই নয়, একজন এমডি আমাকে বলেছেন একটি ব্যাংকের, তিনি বলেছেন যে এটি কর্মীদের ডিমোরালাইজড করবে, এবং তারা বলছেন যে বিএবির এমন কোনো নির্দেশনা প্রস্তাবনা দেওয়ার এখতিয়ার নেই। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, তারা ব্যাংকের মালিকানার একটি ক্ষুদ্র অংশ তাদের আছে, তারা সেইগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, কিন্তু এগুলো এমনভাবে দেয়া ঠিক নয় যেগুলো ব্যাংক পরিচালনায় কোনো ধরনের নেতিবাচক অবস্থা তৈরি করবে। এবং তারা বলছেন যে তাদের কোনো অথরিটি নাই, এবং তারা কোনো রেগুলেটরি বডিও নয় এই বিএবি, সো তাদের এই ধরনের প্রস্তাবনাকে তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। তারা বলছেন যে ব্যাংক কিভাবে চলবে, ব্যাংকের কর্মীদের বেতন ভাতা বাড়বে না কমবে, প্রণোদনা থাকবে কি থাকবে না, বোনাস দেওয়া হবে কি হবে না, সব বিষয় নির্ধারণ করবে ব্যাংকের যে বোর্ড আছে, পরিচালনা পর্ষদ আছে, তারা সেখানে পেশাদার ব্যবস্থাপকরা আছেন, তাদের ভাষায় তারাই সেগুলো সিদ্ধান্ত নেবেন ব্যাংকের কৌশল, ব্যবসার ধরন এবং নীতিগুলোর ভিত্তিতে। ঢাকা থেকে বলছিলেন বিবিসি বাংলার রাকিব হাসনান। ভারতের রাজধানী দিল্লিতে ভাইরাস সংক্রমণের পরিস্থিতি যখন দিনকে দিন আরও শোচনীয় হচ্ছে, তখনই সরকার শহরের সব বাসিন্দার জন্য কোভিড-19 পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকা সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে এই টেস্টিং ফর অল এর প্রস্তাব দেওয়া হয়েছিল, যা সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনবেন একটু পরে, তবে তার আগে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। রাশিয়ার একটি আদালত সাবেক এক মার্কিন মেরিন সেনাকে গুপ্তচর বৃত্তির দায়ে 16 বছরের কারাদণ্ড দিয়েছে। যদিও পল হুইলার নামে সাবেক এই মার্কিন সৈন্য সবসময় অভিযোগ অস্বীকার করে গেছেন। 18 মাস আগে তাকে মস্কোর একটি হোটেল কক্ষ থেকে গ্রেফতার করা হয়। বলা হয় তার কাছ থেকে একটি ফ্ল্যাশ ড্রাইভ পাওয়া যায়, যার ভেতর রাশিয়ার রাষ্ট্রীয় গোপন তথ্য ছিল। মস্কোয় মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, কোনো প্রমাণ ছাড়াই মিস্টার হুইলানকে দণ্ডিত করা হয়েছে। এই রায় দুই দেশের সম্পর্ক ক্ষুণ্ণ করবে। করোনা ভাইরাস আটকাতে আরোপ করা নানা ধরনের বিধিনিষেধ থেকে ইউরোপের সিংহভাগ দেশ আজ বেরিয়ে আসছে। প্রায় 3 মাস লকডাউনের পর ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা এবং যাতায়াত আবার শুরুর ব্যাপারে উৎসাহিত করছে। যাতায়াত নিয়ন্ত্রণে দেশগুলোর মধ্যে সীমান্তে প্রহরা প্রত্যাহার করা হয়েছে, তবে এখনও কিছু কিছু নিয়ন্ত্রণ রয়ে গেছে। ভারতের কর্মকর্তারা বলছেন, পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের 2 কর্মকর্তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ওই 2 কর্মকর্তা সোমবার সকালে একটি মিটিংয়ের জন্য রওনা হলেও তারা ফেরেননি। ভারত বলছে তারা পাকিস্তান সরকারকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু এখনো কোনো জবাব আসেনি। 2 সপ্তাহ আগে দিল্লিতে পাকিস্তান দূতাবাসের ভিসা বিভাগে কর্মরত 2 কর্মকর্তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত বহিষ্কার করেছিল। চীন বলছে হংকংয়ে তারা যে নতুন জাতীয় নিরাপত্তা আইন জারি করতে যাচ্ছে তার কিছু কিছু বিষয় তাদের এখতিয়ারে থাকবে। এই খবর প্রকাশিত হওয়ার পর হংকংয়ের অনেক বাসিন্দার মধ্যে এই ভীতি আরও জোরালো হবে যে এসব বিষয় হয়তো তাদের আইনি সুরক্ষা থাকবে না।
সুদানি মিলিশিয়া বাহিনী জাঞ্জাউইদ, যারা প্রায় 2 দশক আগে পশ্চিমাঞ্চলীয় দাফুরে যুদ্ধ করেছে, তাদের নেতা আলী কুশায়েব তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছেন। আন্তর্জাতিক ফৌজদারি আদালতে তাকে প্রথমবারের মতো হাজির করা হলে তিনি যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের 50টির মতো অভিযোগ প্রত্যাখ্যান করেন। ইরানে জনসংখ্যা বাড়ানোর চেষ্টায় সরকার পরিচালিত হাসপাতালগুলোতে পরিবার পরিকল্পনার কর্মসূচি সীমিত করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে পুরুষদের আর বন্ধ্যাকরণ অপারেশন বা ভ্যাসেকটমি করা হবে না। এছাড়াও গর্ভধারণ করলে যেসব নারীর জীবন বিপন্ন হতে পারে, শুধুমাত্র তাদের জন্মনিরোধক সরবরাহ করা হবে। সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনছিলেন সহকর্মী মানসী বড়ুয়ার কাছে। প্রবাহ প্রচারিত হচ্ছে বিবিসি লন্ডন থেকে। ভারতের রাজধানী দিল্লিতে ভাইরাস সংক্রমণের পরিস্থিতি যখন দিনকে দিন আরও শোচনীয় হচ্ছে, তখনই সরকার শহরের সব বাসিন্দার জন্য কোভিড-19 পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকা এক সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে এই টেস্টিং ফর অল এর প্রস্তাব দেওয়া হয়েছিল, যা সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, দিল্লিতে টেস্টিং এর সংখ্যা যতই বাড়ানো হোক, শহরের 2 কোটি বাসিন্দার সবাইকে পরীক্ষার আওতায় আনা কার্যত অসম্ভব, আর সেখানে কয়েকটি বিশেষ শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া ছাড়া উপায় নেই। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। রাজধানী দিল্লিতে যখন করোনা ভাইরাসের সংক্রমণ খুব উদ্বেগজনক হারে বাড়ছে, ঠিক তখনই দিল্লি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা করোনা টেস্টিং হঠাৎ করেই কমিয়ে দিয়েছে। সাধারণ মানুষ শহরের নানা প্রান্তে ছুটোছুটি করেও করোনা টেস্ট করাতে পারছেন না, কিংবা কোনো মতে টেস্ট হলেও দিনের পর দিন তার রেজাল্ট মিলছে না, এমন অভিযোগ উঠেছে ভুরি ভুরি। कोरोना का टेस्ट शनिवार को 12 बजे हो चुका है राम मनोहर लोहिया हॉस्पिटल में, लेकिन आज 7 दिन हो गए, अभी तक कोई रिपोर्ट नहीं आई। उन्होंने बोला हम फोन करेंगे। দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালের সামনে বসে উর্মিলা মিশ্রা বলছিলেন, তার বাবার করোনা টেস্ট গত শনিবার হলেও আজ 7 দিন পরেও তার রেজাল্ট আসেনি। আরএমএল হাসপাতাল বলেছিল ফোন করবে, কিন্তু কোনো ফোনও আসেনি। लेडी हार्डिंग हॉस्पिटल में उनका टेस्ट हुआ कुछ 4 से 5 दिन पहले, मगर रिपोर्ट जो है उनको अभी तक हाथ में नहीं दी है। টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ দীপিকা সিং গোয়েল এর আগেই অভিযোগ করেছেন, তার বয়স্কা মার টেস্ট করিয়েও লেডি হার্ডিঞ্জ হাসপাতাল 5 দিন বাদেও হাতে কোনো রিপোর্ট ধরায়নি। তার বৃদ্ধ বাবাকে ডেকে শুধু বলা হয়েছে রিপোর্টের ছবি তুলে নিয়ে যান, যেটা দেখিয়ে তারা কোথাও মাকে ভর্তি করাতেও পারছেন না। हमारे हाथ में रिपोर्ट नहीं है तो हम किसी हॉस्पिटल में भी उनको नहीं दिखा सकते। এই পটভূমিতেই আজ দিল্লির পরিস্থিতি নিয়ে ডাকা সর্বদলীয় বৈঠকে সবার জন্য কোভিড টেস্টের প্রস্তাব পেশ করে কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত প্রায় সব দলই তাতে সায় দিয়েছে এবং এরপর কেন্দ্রীয় সরকারও স্থির করেছে দিল্লিবাসী সবাইকেই এখন টেস্টের আওতায় আনা হবে। दिल्ली में 15,000 टेस्टिंग पर मिलियन हो रही है, जो दूसरे राज्यों की तुलना में कई गुना अधिक है। देश में पर मिलियन टेस्टिंग 4,000 है। আজকের বৈঠকে যোগ দিয়েছিলেন দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং। বৈঠকের পরে তিনি দাবি করেন, দিল্লির বিরুদ্ধে কম টেস্টিং এর যে অভিযোগ আনা হচ্ছে তা ঠিক নয়, কারণ দিল্লিতে প্রতি 10 লক্ষ মানুষের মধ্যে 15,000-এর টেস্টিং হয়েছে। এটা জাতীয় গড় তো বটেই, অন্য সব রাজ্যের চেয়েও দ্বিগুণ বা তারও অনেক বেশি। তারপরও আমরা টেস্টিং আরো বাড়াবো ঠিক করেছি। 20 জুনের মধ্যে রোজ অন্তত 18,000 টেস্টিং করা হবে বলে লক্ষ্য স্থির করা হয়েছে। 18,000 पर डे टेस्टिंग का लक्ष्य रखा गया है। কিন্তু রোজ 18-20,000 টেস্ট হলেও দিল্লির প্রায় 2 কোটি মানুষের সবার পরীক্ষা করাতে গেলে প্রায় 3 বছর লেগে যাবে। বিশেষজ্ঞরা এ কারণেই বলছেন, টেস্টিং ফর অল আসলে একটা চমৎকার স্লোগান। বাস্তবতা হলো আগে বাছাই করা কিছু লোকের টেস্ট করাতে হবে। I don't think physically organizing this is mind-boggling, let's say. However, the positive takeaway is that the testing of contact. দিল্লির জেএনইউতে এপিডেমিওলজি ও জনস্বাস্থ্যের অধ্যাপক রাজীব দাশগুপ্তা যেমন বিবিসি বাংলাকে বলছিলেন, তিনি মনে করেন না দিল্লির প্রতিটি লোককে এভাবে টেস্ট করা সম্ভব, কারণ সেটা পর্বত প্রমাণ কাজ। তবে এই বৈঠকের ইতিবাচক দিকটা হলো, সবার টেস্ট বলতে যারা রোগীদের সংস্পর্শে এসেছেন ও তার পরিবারের লোকজন, হটস্পটের বাসিন্দা, আগে থেকেই অন্য রোগে ভুগছেন এমন হাই রিস্ক গ্রুপ এবং স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী, এদের সবার টেস্ট কিন্তু করাতেই হবে।
সবার এক ধারসে টেস্ট না করে এই সাবগ্রুপগুলোর করাটাই কিন্তু এপিডেমিওলজির দিক থেকে বেশি বুদ্ধিমানের কাজ। Because that makes more epidemiological sense rather than pooling everything. দিল্লিতে টেস্টিং এর হার যে অনেক বাড়াতে হবে তা নিয়ে আজকের বৈঠকে একমত হয়েছে সব রাজনৈতিক দলই। এখন সেটা কতটা বাড়ানো যাবে আর কাদের আগে টেস্ট করানো হবে দেখার বিষয় সেটাই। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত প্রসঙ্গের বিস্তারিত শোনা যাক সহকর্মী ফয়সাল তিতুমির এবং আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মোয়াজ্জেম। সামাজিক মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা, আজ সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে করোনা ভাইরাস বিষয়টি ছাড়াও বেশ কিছু জিনিস আলোচনায় ছিল। বিশেষ করে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বাংলাদেশে ফেসবুকে যে আলোচনা ও সেই আলোচনা নিয়ে তর্ক বিতর্ক ছিল চোখে পড়ার মতো। এক পক্ষ বলছে বাংলাদেশে গত কয়েকদিনে বেশ গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী কয়েকজনের মৃত্যু নিয়ে বা দেশের মধ্যে অন্যান্য খবর নিয়ে যাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তারা এখন ভারতীয় এই তরুণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন ফেসবুকে। ঠিক বলেছেন তিতুমির। যেমন মামুন আব্দুল্লাহ লিখেছেন, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে এটা আপনি মেনে নিতে পারছেন না, বুঝলাম, কিন্তু আমার বোনকে যেসব জানোয়ারগুলো ধর্ষণ করে মেরে ফেললো সেটা আপনি কিভাবে নিচ্ছেন? এতটা অন্ধ হলেন কি করে আপনি? তবে একটি ধর্ষণ ও তারপর খুনের ঘটনাকে অনেকে সামনে এনেছেন ফেসবুকে। সেটি হলো লক্ষ্মীপুরে 14 বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর। খবরে বলা হয়েছে তার বাবাকে চিকিৎসা করানোর জন্য পরিবারের অন্যান্য সব সদস্যরা ঢাকায় অবস্থান করছিল আর সে তার একই গ্রামে নানার বাড়িতে ছিল। কিন্তু ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে জামাকাপড় নিতে এসে ফাঁকা বাড়িতে ধর্ষণ ও হত্যার শিকার হয় সেই স্কুল ছাত্রী। ঘটনাটি গত শুক্রবারের বলে খবরে বলা হয়। এমন ঘটনার পরও সেখানে সুশান্ত সিং রাজপুতকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অনেকে মনে করছেন। তবে অনেকে বলছেন ফেসবুক একটি ব্যক্তিগত মত প্রকাশের জায়গা। নিজের টাইমলাইনে যদি নিজের মনোভাব প্রকাশ করেন তা নিয়ে অন্যেরা কেন সমালোচনা করছেন? অনেকে বিষয়টি সুইসাইড হিসেবে ধরে নিয়ে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতেও আহ্বান জানাচ্ছেন। আর মুগ্ধরিও নামে একজন মজা করেই লিখেছেন, ভাইরে ভাই, কালকের পর থেকে যে কত মানুষের কত টাইপের পোস্ট দেখছি। এছাড়া নীলা, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে বলিউড অভিনেত্রী কঙ্গনা সিং রানাউতের দেওয়া প্রতিক্রিয়াও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলিউডকেই দায়ী করে বলেছেন এটি আসলে পরিকল্পিত খুন। এদিকে আরেকটি আলোচিত বিষয় ছিল মাসুদ রানা সিরিজ নিয়ে। গতকাল সন্ধ্যা থেকে গণমাধ্যমে খবর আসে যে থ্রিলার সিরিজ মাসুদ রানার লেখক দাবি করে অভিযোগ করার 1 বছরের মাথায় আইনি লড়াইয়ের রায় আব্দুল হাকিমের পক্ষে এসেছে। অর্থাৎ মাসুদ রানা সিরিজের 207টি এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক হিসেবে শক্ত পেতে যাচ্ছেন শেখ আব্দুল হাকিম। গত বছরের 29শে জুলাই আব্দুল হাকিম ওই সিরিজ দুটির 50টি বইয়ের লেখক হিসেবে সত্ত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। বিষয়টি আমলে নিয়ে শুনানি শেষে গতকাল রায় দেওয়া হয়। সেবা প্রকাশনীর জনপ্রিয় ধারাবাহিক মাসুদ রানার লেখক হিসেবে সবাই মূলত কাজী আনোয়ার হোসেনকেই জানেন। গণমাধ্যমের খবর অনুযায়ী রায় আরো বলা হয়েছে যে মাসুদ রানা এবং কুয়াশা সিরিজের 310 বইয়ের প্রকাশ বা বাণিজ্যিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রকাশক মালিক কাজী আনোয়ার হোসেনকে নির্দেশ দিয়েছে কপিরাইট বোর্ড। তবে এই বিষয়ে গণমাধ্যমে সেবা প্রকাশনের পক্ষে কারো মন্তব্য দেখা যায়নি। তবে ফেসবুক ব্যবহারকারীরা কিন্তু নানান মন্তব্য করছেন, যেরকম মনিরুল হক পাওয়েল নামের একজন লিখেছেন, অবাক লাগলো, এতগুলো বছর আমাদের জানা ছিল না। ফৌজিয়া সুলতানা লিখেছেন, আমার খুবই পছন্দের সিরিজ এই মাসুদ রানা আর কুয়াশা, প্রায় সবগুলোই পড়া হয়েছে, আমাদের ছোটবেলার হিরো ছিল তারা। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের প্রথম মেয়র ও আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমেদ কামরানের মৃত্যুর খবরও সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুকে শোক প্রকাশ করেছেন অনেকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভেরিফাইড পেজেও শোক জানানো হয়েছে। তবে ডক্টর আসিফ নজরুলের পেজ থেকে দেয়া একটা স্ট্যাটাসে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে বলা হয়েছে, বিষাক্ত রাজনীতি উপর থেকে চাপিয়ে দেয়া না হলে সিলেট রাজনৈতিক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হতে পারত। চোখের সামনে আরিফ অর্থাৎ সিলেটের বর্তমান মেয়র ও বিএনপি নেতা আর কামরানের যে সম্পর্ক দেখলাম তা বাংলাদেশের রাজনীতিতে বিরল এখন। অন্যদিকে কানন ছন্দা নামে একজন লিখেছেন, সরকারের আরো কঠোর হওয়া প্রয়োজন, তা না হলে কাউকে ছাড়বে না করোনা। এদিকে আজকের সংসদ অধিবেশনে বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদের একটি বক্তব্য অনেকটা ভাইরালে পরিণত হয়েছে। সম্পূরক বাজেটের উপর আলোচনায় তিনি বলেন, সরকারের মন্ত্রী এমপিরা কোভিডে আক্রান্ত হলে সরকারি কোনো হাসপাতালে যাচ্ছেন না, তারা সিএমএইচ বা প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে একেবারেই ভঙ্গুর
একেবারে ধ্বংস হয়ে গেছে আজকে, এটিই তার প্রমাণ। তার এই বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। তো এই ছিল সামাজিক মাধ্যমের খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিষয়ে বিস্তারিত শুনছিলেন আফরোজা নীলা এবং ফয়সল তিতুমিরের কাছে। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। বাংলাদেশে কোনো রোগী হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে মারা গেলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে রুল জারি করেছে হাইকোর্ট। আর রাশিয়ার একটি আদালত সাবেক এক মার্কিন মেরিন সেনাকে গুপ্তচর বৃত্তির দায়ে দণ্ডিত করেছে। বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতে বাংলাদেশ সময় 10:30 আর ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন। bbcworldservice.com